আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দলীয় ডেলিগেটদের প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আগামী সপ্তাহে তাকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটি চেয়ার জেম হ্যারিসন ভার্চুয়াল এক অনুষ্ঠানে হ্যারিসের ডেলিগেটদের সমর্থন পাওয়ার কথা ঘোষণা করেন। প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে ইমেইল যোগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সারা দেশের ডেলিগেটরা তাদের এই পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার পর্যন্ত। অবশ্য ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘন্টার মধ্যেই মনোনয়ন পাওয়ার জন্য তার প্রয়োজনীয় সংখ্যকের চেয়ে বেশি ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস। আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হলে তিনি আরেকটি ইতিহাস গড়বেন, কারণ এই অবস্থানে তিনি হবেন প্রথম কোনো অশ্বেতাঙ্গ এবং এশিয়ান আমেরিকান নারী। বর্তমানে তিনি দেশটির ভাইস প্রেসিডেন্টের পদে রয়েছেন। ভার্চুয়াল এই অনুষ্ঠানে কমলা হ্যারিসও যোগ দেন। তিনি বলেন, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিনিধিরা পছন্দ করায় তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনীয় দলীয় গ্রহণ করবেন। এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলের সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন হ্যারিস। এরপর নামবেন চূড়ান্ত নির্বাচনী প্রচারণায়। চলতি বছরের ৫ই নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। কমলা হ্যারিস ডেমোক্রেটিক প্রার্থী হলে নির্বাচনে মোকাবেলা করবেন রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প ইতোমধ্যেই তার দল রিপাবলিকান পার্টির মনোনয়ন নিশ্চিত করেছেন। উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে আবারও ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নেতৃত্বে থাকবে একটি বিমানবাহী রণতরী, সঙ্গে থাকবে কয়েকটি অন্যান্য যুদ্ধজাহাজ। এছাড়া অঞ্চলটিতে আরও ফাইটার জেট পাঠানো হচ্ছে। সিএনএন জানিয়েছে, তেহরানে হামাস প্রধানকে হত্যার পর মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা ছড়িয়েছে তার আলোকে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। এর আগে গাজা যুদ্ধের শুরুর দিকেও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মধ্যপ্রাচ্যে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছিল ওয়াশিংটন। জো বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি সিএনএনকে বলেন, আমরা শুনেছি ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট ভাষায় হামাস নেতাকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং তারা আবারও ইসরায়েলে হামলা করতে চান। তিনি বলেন, আমরা অনুমান করতে পারি না যে আমরাও একই ধরনের হামলার ভুক্তভোগী হতে পারি। কাজেই ওই অঞ্চলে আমাদের সঠিক সরঞ্জামের সামর্থ্য নিশ্চিত করতে হবে। শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বর্তমানে ওমান উপসাগরে থাকা ইউএসএস থিওডর রুজভেল্টের জায়গায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দিয়েছেন। একই সাথে ব্যালিস্টিক মিসাইল হামলা চালাতে সক্ষম এমন ডেস্ট্রয়ার ও ক্রুজার যুদ্ধজাহাজকেও একই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে একটি ফাইটার স্কোয়াড্রন মোতায়েনের আদেশও দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় বুধবার থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। হানিয়াকে তেহরানে হত্যার পরই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। রয়টার্স জানিয়েছে, গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ, ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী এবং লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরাকের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসার কথা ছিল ইরানের প্রতিনিধিদের। তেহরানে অনুষ্ঠিত এই আলোচনার এজেন্ডা ছিল ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খোঁজা। তবে বৈঠকটি হয়েছে কিনা বা বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিছু জানাতে পারেনি। আরেক খবরে বলা হয়, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডার হোসেইন সালামি বলেছেন, জাতির শত্রুরা বিশেষ করে ইহুদিবাদী এবং তাদের সমর্থকদের অবশ্যই প্রতিরোধ যোদ্ধাদের প্রতিশোধের মুখোমুখি হতে হবে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর কাছে পাঠানো এক বার্তায় তিনি এই কথা বলেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান থেকে আসা সব হুমকির বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এক ফোনালাপে তিনি এই অঙ্গীকারের কথা জানিয়েছেন। এ বিষয়ে হোয়াইট হাউসের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হামাসের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের পর বাইডেন এই প্রতিশ্রুতি দেন। বিবৃতিতে বলা হয়, বাইডেন ইরান থেকে আসা সকল হুমকির বিরুদ্ধে ইসরায়েলের সুরক্ষার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এসব হুমকির মধ্যে রয়েছে হামাস, হিজবুল্লাহ ও হুথির মতো ইরানপন্থী গোষ্ঠীর হামলা। কাতারের লুসাইল রয়্যাল কবরস্থানে দাফন করা হয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে। এর আগে শুক্রবার দেশটির সবচেয়ে বড় মসজিদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। হানিয়ার জানাজায় উপস্থিত ছিলেন হামাসের উচ্চপদস্থ প্রবাসী নেতারা, যার মধ্যে ছিলেন খালিদ মিশালও। তিনি হানিয়ার স্থলাভিষিক্ত হবেন বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ইরান থেকে কাতারের রাজধানী দোহায় নেওয়া হয় ইসমাইল হানিয়ার মৃতদেহ।
বিমানবন্দরে টারমাকে লাশ গ্রহণ করতে উপস্থিত ছিলেন হামাসের প্রবাসী নেতারা। মঙ্গলবার রাতে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন হানিয়া। এর আগের দিন তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান। অনুষ্ঠান শেষে তেহরানের একটি গেস্ট হাউসে ওঠেন হানিয়া। সেখানে আগে থেকেই পেতে রাখা বোমা বিস্ফোরণে এক দেহরক্ষী সহ নিহত হন তিনি। বৃহস্পতিবার তেহরানে ইসমাইল হানিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজা শেষে তার লাশ বহনকারী কফিন তেহরানের রাস্তা প্রদক্ষিণ করে। ইসমাইল হানিয়াকে হত্যার জন্য অন্তত 2 মাস আগে পেতে রাখা হয়েছিল বোমা। এই বোমা বিস্ফোরণের দায়িত্বে ছিল ইরানে থাকা মোসাদের এজেন্টরা, আর এতে ব্যবহার করা হয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের 5টি সূত্র নাম প্রকাশ না করার শর্তে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, হানিয়া যে গেস্ট হাউসে অবস্থান করছিলেন সেখানে অন্তত 2 মাস আগে বোমা পেতে রাখা হয়েছিল। সূত্রগুলো জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠান শেষ করে ইসমাইল হানিয়া সেই গেস্ট হাউসে নিজের কামরায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়। এই হামলায় হানিয়ার এক দেহরক্ষীও নিহত হন। বিপ্লবী গার্ডের 2 কর্মকর্তা জানান, বিস্ফোরণে ভবনটি কেঁপে ওঠে, কয়েকটি জানালা ভেঙে যায় এবং একটি দেয়াল আংশিকভাবে ধসে পড়ে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, তেহরান সফরের সময় হানিয়া বেশ কয়েকবারই গেস্ট হাউসে উঠেছিলেন। নিউ ইয়র্ক টাইমস বলছে, হত্যাকারীরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ভিন্ন ধরনের ফাঁককে কাজে লাগাতে পেরেছে। তার নিরাপত্তা ফাঁক গলে হামলার কয়েক সপ্তাহ আগে বোমা পেতে রাখে। 3 জন ইরানি কর্মকর্তা বলছেন, এই ধরনের ঘটনা ইরানের বুদ্ধিমত্তা ও নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বিপর্যয়কর ব্যর্থতা এবং বিপ্লবী গার্ডের জন্য একটি বিব্রতকর অবস্থা, কারণ তারাই হানিয়ার সফরের যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করত। তবে গেস্ট হাউসে বোমাটি কিভাবে লুকিয়ে রাখা হয়েছিল তা স্পষ্ট নয়। কর্মকর্তারা বলছেন, সম্ভবত হত্যার পরিকল্পনা করতে কয়েক মাস সময় লেগেছিল এবং কম্পাউন্ডটিতে নিবিড় নজরদারি চালিয়েছিল হত্যাকারীরা। কর্মকর্তারা জানান, স্থানীয় সময় বুধবার রাত প্রায় 2টার দিকে বোমাটি বিস্ফোরিত হয়। এর পরপরই ভবনটির আতঙ্কিত কর্মীরা শব্দের উৎস খুঁজতে গিয়ে হানিয়া যে ঘরে থাকতেন সেখানে পৌঁছে যান। তারা ঘটনাস্থলে পৌঁছে হানিয়াকে মৃত অবস্থায় দেখতে পান। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ শুক্রবার 6 দফা হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে। এসব হামলায় একটি ঘাঁটির নজরদারি সামগ্রী ধ্বংস হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার রাতে লেবাননের আকাশে ঢোকা ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে বিমান বিধ্বংসী মিসাইল ছুড়েছে তাদের যোদ্ধারা। হামলা শুরুর পর বিমানগুলো লেবাননের আকাশ থেকে পালাতে বাধ্য হয়। এর আগে বেলা 1টা 5 উত্তর ইসরায়েলের আল ধাইরা সেনাঘাঁটিতে আর্টিলারি হামলা চালানো হয়। এর 10 মিনিট পর কাফর সুবা পর্বত এলাকায় আল সুমাকা ঘাঁটিতে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। হামলাটি সরাসরি টার্গেটে আঘাত এনেছে। দুপুরে 20 মিনিটের ব্যবধানে ইসরায়েলের বায়াত ব্লেইদা ঘাঁটি এবং আল মার্জ ঘাঁটিতে একই রকমভাবে রকেট হামলা চালানো হয়। সন্ধ্যা 6টা 45 আল রাহেব সেনাঘাঁটির নজরদারি সামগ্রী লক্ষ্য করে হামলা চালায়। হিজবুল্লাহর রকেট সরাসরি এসব সামগ্রীতে আঘাত হানে এবং লেবানন থেকে আল মায়াদিনের প্রতিনিধি জানিয়েছেন, এদিন আল জালিল উপত্যকার ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা করেছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিমানও লেবাননের আকাশে প্রবেশ করেছে বেশ কয়েক দফা। লেবানন সিরিয়ার সীমান্ত এলাকায় কয়েকটি জায়গায় বিমান হামলা চালিয়েছে এসব যুদ্ধবিমান। এদিকে প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে শুক্রবার প্রথম গাজা থেকে দীর্ঘ পাল্লার রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। এর ফলে উপত্যকার প্রতিরোধ সংগঠনগুলোর শক্তিমত্তা টের পাওয়া যাচ্ছে। এছাড়া গাজা এনভেলপ এলাকার ইসরায়েলি সেনা অবস্থানগুলো লক্ষ্য করেও এদিন রকেট হামলা চালিয়েছে গাজার যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তারা শুক্রবার সোফা সেনাঘাঁটি লক্ষ্য করে 2 দফায় 20টি 114 মিলিমিটারের রাজুম রকেট ছুঁড়েছে। এছাড়া রাফা শহরের ইসরায়েলি বাহিনীর একটি ড্রোন ভূপাতিত করেছে আল কুজ ব্রিগেডস। তারা ড্রোনটির ভিডিও অনলাইনে প্রকাশ করেছে। জুমার খুতবায় নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার জন্য দোয়া করায় জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদের ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের সমর্থনে অভিযোগ তদন্ত শুরু হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, শুক্রবার জুমার খুতবায় আল আকসার ইমাম শেখ ইকরিমা সাবরি হামাস নেতা ইসমাইল হানিয়াকে নিয়ে কথা বলেন। হানিয়াকে শহীদ হিসেবে আখ্যায়িত করে ইমাম সাবরি বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে এ সময় মুসল্লিরা আল্লাহু আকবার ধ্বনি দিতে শুরু করে। এছাড়া শহীদদের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। ইসরায়েলি পুলিশ জানিয়েছে তারা ইমামের বিরুদ্ধে উত্তেজনায় উস্কানি এবং সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে। শুক্রবার জুমার পর ইমাম শেখ সাবরিকে তার পূর্ব জেরুজালেমের বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার পর পুলিশ জানিয়েছে জেরুজালেমের জেলা তদন্ত কেন্দ্রে নেওয়া হয়েছে তাকে। এছাড়া আল আকসা মসজিদের কাছে স্লোগান দেয় আরেক মুসল্লিকেও গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। 85 বছর বয়সী ইমাম শেখ সাবরির জেরুজালেমে বসবাসের অনুমতিও বাতিল করতে পারে ইসরায়েল। ইতোমধ্যে এই বিষয়ে অ্যাটর্নি জেনারেলের অফিসকে চিঠি লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উগ্র ডানপন্থী ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরও একই ধরনের দাবি জানিয়েছেন টুইটারে পোস্ট করে। اللهم ارحم شهداءنا وشاف جرحانا ومن العجز والكسل ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إنا نسألك توبة نصوحا। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।